কৃতিকের এই মুহূর্তে কোনো কিছু ঠিক নেই। চোখ দুটো ঝাপসা লাগছে অজ্ঞতায়। আঙুলের ভাঁজে ধরে রাখা ফোনটা তরতরিয়ে কাঁপছে। ও বারবার নিজের ফোকাস ধরে রাখতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। অনবরত হাতের পিঠ দিয়ে নাকে ডগা মুছছে, কিছুই নেই তবুও মুছছে। এলিসা, অনুপ সাহা সবাই কৃতিকের অতিরিক্ত অবসাদগ্রস্ততার কথা জানে। তার উপর অরু মিসিং। কৃতিক নিশ্চয়ই এখন নিজের মধ্যে নেই। মাত্রাতিরিক্ত উদ্বেগে কৃতিকের বারবার ঘাড় ফুটানো আর নাকের ডগা মোছা দেখে এলিসা এগিয়ে এসে শান্ত গলায় শুধল। কিছু পেলি? কোনো লোকেশন? কৃতিক ফ্রিকুচকে বলল, লাস্ট লোকেশন দেখে তো এই পাহাড়েরই আশেপাশে কোনো একটা জায়গা মনে হচ্ছে। তৎক্ষণাৎ অর্ণব আর সায়র ছুটে এসে ওর হাত থেকে ফোনটা নিয়ে বলল। কই দেখি। মোবাইলের লোকেশনটা ভালো মতো পরখ করে চোখ কপালে উঠে গেল অর্ণবের। অবিশ্বাসের সুরে কৃতিককে শুধল। এইটা কি আসলে অরুর লোকেশন? কৃতিক ফ্রিকুচকে বলল। কেন, কি হয়েছে? অর্ণব শুষ্ক চোখ গিলে বলল, আমার জানা মতে এই গুহাটা পরিত্যক্ত। বহু বছর আগে আমেরিকানের একটা রিসার্চ টিম এখানে অবৈধ রিসার্চ চালাতো। ওরা টিনের ছেলেমেয়েদের হরমোন সংগ্রহ করে সেটাকে প্রসেস করে মৃতদেহের স্নায়ু সচল রাখতে ব্যবহার করতো। ইটস আ হিউজ ডেঞ্জারাস। পরবর্তীতে আমেরিকান গভর্নমেন্টের নজরে এলে তারা পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দেয় এই রিসার্চের উপর। তাছাড়া ওই টিমের সবাইকে শাস্তির আওতায় আনা হয়েছিল তখন। অর্ণবের কথা শেষ হতে এলিসা চট করে বলল। ওরও তো টিনেজ, শি ইজ অনলি 18+। এলিসার কথা পুরোটা বিস্ফোরণের মতো গিয়ে হামলে পড়ল কৃতিকের উদ্বিগ্ন মস্তিষ্কে। ওর সচকিত চোখ দেখে মনে হচ্ছে ও যেন 2-4 মিলিয়ে ফেলেছে। দুয়ে নিজের হাতে লম্বা চুলগুলো সজোরে টেনে ধরে কিছু একটা ভেবেই চলেছে কৃতিক। অস্ফুট স্বরে বলল, নিখিল ইজ এ বায়োলজিক্যাল সায়েন্টিস্ট। ওহ নো, দিস মাদারফাকিং। ওকে আমি জ্যান্ত কবর দেবো আজ। কৃতিকের চরম ক্ষিপ্ততা উদ্বিগ্ন হয় ওরা তিনজনই একই সুরে শুধল। কি কি হয়েছে? হয়েছে? কৃতিক আর জবাব দিল না। মোবাইলের লোকেশনে চোখ বুলাতে বুলাতে অন্ধকারের মাঝে পাহাড়ি আঁকাবাঁকা সরু রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো পরিত্যক্ত গুহার দিকে। পেছনে আলো জ্বালিয়ে রাস্তা পরিষ্কার করে ওর পথ অনুসরণ করে স্বগতিতে এগিয়ে আসতে লাগলো আরও 3 জোড়া পা। তারা আর কেউ না, ওর জীবন মরণের বেস্ট ফ্রেন্ড, ওর দুঃসময়ের সাথী অর্ণব, এলিসা আর সায়র। পাহাড়ের ঢালে এসে গুহার মুখোমুখি হতে থমকে গেল ওরা। গুহার মুখে পাহাড়দারের দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির লৌহ গেট, তাতে আবার পাথর লাগানো। অর্ণব এলিসা হাতে মোবাইল ধরিয়ে দিয়ে বলল, জান, ফ্ল্যাশ ধর, আমি এটার ব্যবস্থা করছি। সায়র পেছন থেকে ভীত স্বরে বলে উঠছে, আমার কেমন যেন ভয় করছে ভাই, যদি ওরা আমাকেও ধরে নিয়ে রিসার্চ করতে বসিয়ে দেয়। অর্ণব পাসওয়ার্ডের গোষ্ঠী উদ্ধার করতে করতে বলল, তুই কি টিনেজ শালা? বয়স 30 পার হয়ে গেল, এখনো ভিতর ডিমে রয়ে গেলি। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোরা প্লিজ তাড়াতাড়ি কর, দম আটকে আসছে আমার। হয়ে গিয়েছে। পাসওয়ার্ড আনলক করে পিক পিক আওয়াজ হতেই সবাইকে ঠেলে ভেতরে চলে গেল কৃতিক। কৃতিকের পেছন পেছন ওরা তিনজনও ঢুকে পড়ল গুপ্ত ঘরে। ঘরটাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা উটকো গন্ধে চোখ মুখ কুচকে এলো ওদের সবার। শুধুমাত্র কৃতিকেরই কিছু হচ্ছে না। শুধুমাত্র কৃতিকেরই কিছুতেই কিছু হচ্ছে না। ও হন্তদন্ত হয়ে উদ্ভ্রান্তের মতো চারিদিকে হাঁচে বেড়াচ্ছে। বাইরে থেকে জায়গাটাকে যতটা অন্ধকার আর ভুতুড়ে লাগছিল, ভেতরে তেমন কিছুই নয়। বাল্বের আলো চারিদিক ফকফকে পরিষ্কার। রুমের মধ্যে যত বিভিন্ন মেশিন আর কেমিক্যালের শিশি দিয়ে পরিপূর্ণ। কৃতিকের অবশ্য এত কিছুতে নজর নেই। ও একটা করে পর্দা, সেলফ, মেশিন সবকিছু তছনছ করে অরুকে খুঁজতে ভেতরে রুমে ঢুকতে সেই উৎকট গন্ধটা যেন দ্বিগুণ হারে বেড়ে গেল এবার। মনে হচ্ছে এখনই গলা দিয়ে খাবার উগড়ে আসবে। কৃতিক কোনো কিছুকে তোয়াক্কা না করে সামনে এগিয়ে যায়। ভেতরের দিকে এগিয়ে গিয়ে চারিদিকে চোখ বুলাতে দেখতে পায় কিছু কাচের তৈরি কফিন, যেগুলো স্বচ্ছ পানি দিয়ে ভর্তি। তারই মধ্যে ফাটছে অল্প বয়স্কা মেয়েদের দেহগুলো। এক একটা কফিনে এক একটা পানির মধ্যে ভাসমান মেয়েগুলোকে দেখতে কি ভয়ানক লাগছে। আচ্ছা, এদের মধ্যে অরু নেই তো?
প্রশ্ন মাথায় আসতেই কৃতিক হকচকে ছুটে এসে প্রত্যেকটা কফিন চেক করতে শুরু করলো, কিন্তু না, একটা তো অরুণে। স্বচ্ছ কাচের কফিনগুলো চেক করতে করতে ওর কানে ভেসে এলো অস্পষ্ট এক গোঙানির আওয়াজ। হঠাৎ রিনরিনে আওয়াজে কৃতিক সচকিত হলো। ভাবতে থাকলো কোন দিক থেকে আসছে শব্দটা। রুমের মাঝ বরাবর টানানো পর্দার ওপাশ থেকেই আসছে বোধহয় আওয়াজটা। কৃতিক দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যাওয়ার আগেই অজানা আতঙ্ক আর মাত্রাতিরিক্ত উদ্বেগে কয়েক মুহূর্তের জন্য মস্তিষ্কটা হ্যাং করলো ওর। আবারও মাথাটা চক্কর দিয়ে উঠলো পুরো দোস্তর। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে। বার কয়েক চোখের পাতা ফেলে দৃশ্যপট স্পষ্ট করে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় এগিয়ে গিয়ে একচারে পর্দাটা সরিয়ে ফেলল কৃতিক। সঙ্গে সঙ্গে পুরো দুনিয়া দুলে উঠল ওর। কৃতিকের থেকে কয়েক মিটারের দূরত্বে পানি ভর্তি কাচের কফিনের উপর হাত পা মুখ বেঁধে শুয়ে রাখা হয়েছে অরুকে। কপালের দুই পাশে লাগিয়ে রাখা হয়েছে কিসব যন্ত্রপাতি। কানের দুপাশে একটুখানি কাটা দাগ। হাঁটু সমান চুলগুলো কফিন ছাড়িয়ে মেঝেতে পড়ে আছে। চোখের সামনে নিজের হৃদস্পন্দনের এমন বিধ্বস্ত রূপ দেখে বারবার যেন দুনিয়া দুলে উঠছে কৃতিকের। মুখের মাঝে কোনো তরল অবশিষ্ট নেই গলা ভেজানোর জন্য। অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং আর তীব্র ক্রোধ তিনে মিলে কৃতিকের গলা চেপে ধরেছে। সেই সাথে বাকশক্তি ও রোধ করে রেখেছে অজানা এক শক্তি বল। তবু বহু চেষ্টার ফলস্বরূপ অস্পষ্ট সুরে ছোট কাঁপিয়ে কৃতিক ডাকল, হার্টবিট। কৃতিকের কণ্ঠস্বর শোনা মাত্র সেদিকে তাকিয়ে মুখ বাঁধা অবস্থাতে খুনখুনিয়ে কেঁদে উঠল ওরও। তীব্র কান্নার জোয়ারে কেঁপে উঠল ওর পুরো শরীর। সবচেয়ে কাছের মানুষের আগমনে নির্বাক কাতরতা আর অভিমানী কান্নায় চোখের কানের ভিজে উঠছে মেচার। কৃতিক স্পষ্ট বুঝতে পারছে ওর চোখের ভাষা, যেখানে ওরু বারবার ফুপিয়ে উঠে আকুতি সুরে বলছে, তুমি আসবে, তুমি আসবে, আমি জানতাম, কিন্তু এত দেরি কেন করে এলে? আমার বুঝি কষ্ট হয়নি? অরুর চোখের সাথে চোখ মিলিয়ে নির্বাক ধ্বনিতে কৃতিকও একই সুরে জবাব দিল অরুর দিকে, আই এম সরি হার্টবিট, আই এম রিয়েলি সরি, খুব ভুল হয়ে গিয়েছে। ওদিকে অরুর হঠাৎ বেড়ে যাওয়া কান্নার রোল শুনতে পেয়ে রিচার্জ রুম থেকে বেরিয়ে এসে আকস্মাত ওদের দেখে সবাইকে পিলে চমকে উঠল নিখিলের। একসাথে এভাবে এতজনকে দেখে নিখিলের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। ও এখন সবার দিকে তাকিয়ে ভারত ঢোক দিলছে, শুধু মনে মনে খুঁজছে পালানোর পন্থা। নতুন করে কারো পদচারণা টের পেয়ে কৃতিক পিছনে ঘুরতে নিখিলকে দেখতে পায়। ওকে দেখার সঙ্গে সঙ্গে দমে যাওয়া কোটটা যেন হাড়ে হাড়ে মাথা ছাড়া দিয়ে উঠল কৃতিকের। কপালের রগগুলো ফুলে উঠে চোখের সাদা অংশ রক্তিম হয়ে উঠল। আপনি তীক্ষ্ণ ব্লেডের মতো ধারো ছোঁয়াচা গাম্ভীর্যতা টেনে কৃতিক তেড়ে এসে ওর কলা চেপে ধরে চোখ মুখ খেঁচে উইদাউট ওয়ার্নিং একের পর এক আঘাত করতে তাকে নিখিলের নাক বরাবর। সেই সাথে অশ্রাব্য গালি তো আছে। কৃতিকের এই ভয়ঙ্কর দানবীয় রূপটা সবাই দেখতে পায় না, হুটহাট বেরিয়ে আসে না। তবে যদি একবার বেরিয়ে যায় তো সেটা জ্বলন্ত আঙ্গারের মতো বিভৎস আর নিকৃষ্ট। কুত্তার বাচ্চা, তোকে আজ এই পরিত্যক্ত গুহার মধ্যেই জ্যান্ত কবর দেব আমি, আর নয়তো আমার নাম জায়ান কৃতিক চৌধুরী নয়। কৃতিক কি উত্তেজিত? মোটেই না, সময়ের মতোই বাচনভঙ্গি এখনো মসৃণ ওর, তবে গলার স্বরে ভয়ানক ক্ষিপ্ততা স্পষ্ট। কৃতিকের করা প্রত্যেকটা আঘাত একেবারে চোখে মুখে এসে হামলে পড়েছে নিখিলের। ও দমনার ফুসরটুকু পাচ্ছে না। এভাবে আর কিছুক্ষণ মার খেলে নিখিল নিজের জীবন এখানেই খোয়াতে হবে ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের সর্বশেষ চালটা চাললো নিখিল। কোনো মতে হাতড়ে বেরিয়ে হাতের কাছে থাকা সুইচ বোর্ডে প্রেস করে অন্যদের মতো অরুকেও ফেলে দিল কেমিক্যাল মিশ্রিত পানি ভর্তি কফিনের মধ্যে। সঙ্গে সঙ্গে পানির মধ্যে পড়ে গিয়ে তীব্র ছটপটানি শুরু করে দিল অরু। আকস্মাত অ্যান কাণ্ডে পেছনে ঘুরে অরুকে ছটপট করতে দেখে নিখিলকে ছুঁড়ে মেরে অরুর নিকট ছুটে গেল জায়ান কৃতিক। তখনও বদ্ধ কফিনে গলা কাটা মুরগির মতো ছটপট করছে অরু। পুরো কফিন জুড়ে মোটা স্বচ্ছ কাচের আস্তর, কোথাও কোনো খোলার জায়গা নেই। ব্যাপারটা বুঝতে পেরে কফিনের সামনে হাঁটু গেড়ে বসে কাচের আস্তরটাকে ভাঙার উদ্দেশ্যে কফিনের উপর নিজের সর্বশক্তি দিয়ে এলোপাথারি পাঁচ বসাতে লাগলো কৃতিক। ওদিকে শহরের
ওদিকে সময়ের ব্যবধানে অরু ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। কৃতিক সেদিকে নজর দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হোল্ড অন 1 মিনিট, জাস্ট 1 মিনিট বেবি, প্লিজ হোল্ড অন। আমি এটাকে এক্ষুনি ভেঙে গুড়িয়ে ফেলবো। এভাবে ক্রমাগত পাঞ্চ করতে করতে ওর হাত থেতলে গিয়ে কখন যে পুরো কফিন রক্তাক্ত হয়ে উঠেছে তার হদিস নেই কৃতিকের। ওর দৃষ্টিতে কেবল স্থির হয়ে আছে ওর নিভু নিভু চোখ দুটোর পানে। এক নাগাড়ে পাঞ্চ করতে করতে হাতের অবস্থা বেগতিক, তবুও 1 সেকেন্ডের জন্য থামলো না কৃতিক। যতক্ষণ না রক্তাক্ত কাচের আসরে ফাটল ধরে চৌচির হয়েছে ঠিক ততক্ষণ একই উদ্যমে অনবরত কাচের কফিনে আঘাত করেছে সে। অন্যদিকে ওর জন্য কৃতিকের এমন উন্মাদনা আবিষ্ট বেপরা ভয়ঙ্কর রূপ দেখে ভয় জর্জরিত হয়ে নিজের আহত শরীরটাকে চেয়ে চুনে নিয়েই সুযোগ বুঝে কেটে পড়ল নিখিল। ওর আফ্রিকান বন্ধু লিও পালিয়েছে বহুক্ষণ আগে, তবে মনে হয় না এই শরীর নিয়ে বেশি দূর যেতে পারবে নিখিল, কারণ ওর পিছু নিয়েছে অ্যাথলেটিক টম বয় খ্যাত গার্ল এলিসা ক্রিস্টিয়ান। অবশেষে জায়ান কৃতিকের মতো বেপরোয়া জিদি রক্তটা মানুষের কাছে হার মেনে নিয়েছে কাজে তৈরি কফিনটাকে ভেঙে চৌচির করে তবেই ক্ষান্ত হয়েছে কৃতিক। কফিন ভেঙে যেতেই অরুকে টেনে বের করে ওর হাত পা মুখের বাঁধন খুলে বারবার সিপিআর দিতে থাকে কৃতিক। এক নাগারে সিপিআর দিতে দিতে এক পর্যায়ে এসে অরু লম্বা করে দম নেয়। অরু শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পেয়ে নিঃশ্বাসের শব্দ ক্ষীণ হয়ে এলো কৃতিকের। তৎক্ষণাৎ অরুর মাথাটা কাছে টেনে এনে ওর ঠান্ডা ফ্যাকাশে ছোঁচে অনবরত চুমু খেতে থাকে কৃতিক নিঃশব্দে নির্লিপ্তে। তবে অরুর শরীরটা এখনো নেতিয়ে রয়েছে, চোখে মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। দেখে মনে হচ্ছে শরীরে একরত্তি অবশিষ্ট শক্তি নেই, শুধু আলতো করে চোখের পলক ফেলছে মাত্র। অরু হালকা পাতলা নরমচরণ দেখে কৃতিক বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওকে কোলে তুলে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পুনরায় মাথাটায় চক্কর দিয়ে উঠল ওর। অরুকে কোলে নিয়ে বারবার হাতের পেছন দিয়ে নাকের ডগা ঘষছে কৃতিক। চোখের সামনে স্থির দাঁড়িয়ে থাকা অর্ণব আর সারকে কেমন ঝাপসা লাগছে দেখতে। বারবার চোখের পলকও ফেলেও সেই দৃষ্টি স্পষ্ট হচ্ছে না মোটেই। তবুও অরুকে কোলে নিয়ে সামনে পা বাড়ল কৃতিক। সামনে এগোতে এগোতে কৃতিক দেখলো সার আর অর্ণব উদ্বিগ্ন নজরে ওর দিকে হা করে তাকিয়ে আছে। ওদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কৃতিক নাক টেনে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? তোর নোজ ব্লিডিং হচ্ছে জেকে। সারের কথায় কৃতিক এবার হাতের পিঠ দিয়ে নাকে ঘষা দিকে চোখের সামনে এনে দেখলো ওর নাক থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কৃতিক হাতের পিঠ দিয়ে রক্তটুকু পরিষ্কার করতে করতে বলল, ইটস ফর অ্যাংজাইটি, কিচ্ছু হবে না, চল। কথাটা বলে 2 কদম এগোতে হাঁটু গেড়ে থাপ করে মেঝেতে বসে পড়ল কৃতিক। ওর করে এখনো অরু নেতিয়ে পড়া ছোট্ট শরীরটা নিজে বসে পড়লেও অরুকে শক্ত করে ধরে রেখেছে বুকের মধ্যে। এবার সত্যি সামনে সবকিছু পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে, অসাড় হয়ে আসছে শরীরের মাংসপেশিগুলো। কৃতিকের নোজ ব্লিডিংয়ের ঘটনা নতুন কিছু নয়। প্রথম আমেরিকা আসার পরে অতিরিক্ত অবসাদগ্রস্ততা আর দুশ্চিন্তার ফলেই প্রায় এমনটা হতো। ডাক্তার বলেছিল মাত্রাতিরিক্ত মানসিক চাপে এমনটা হচ্ছে, কিন্তু গত কয়েক বছর দীর্ঘমেয়াদী চিকিৎসার ফলস্বরূপ এটা পুরোপুরি বন্ধ হয়েছিল। অথচ আজ ওর একটুখানি বিপদে এত বছর ধরে একটু একটু করে উন্নতি করা কৃতিকের মানসিক স্বাস্থ্য ধস নেমে এলো। তাহলে কৃতিক আদতে কতটা ডেসপারেট ওর এইটুকুনি হাঁটুর বসি সৎ বোনের জন্য। এই কেমন প্রেম আর কেমন আসক্তি, সেটাই আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে অন্যভাই সায়র। কৃতিক হাঁটু গেড়ে বসে নাক থেকে গড়িয়ে পড়া রক্তগুলো হুডির হাতায় মুছতে মুছতে অস্পষ্ট সুরে বলল, অর্ণব, আমি বোধহয় সেন্সলেস হয়ে পড়বো, তুই অরুকে কোলে নে, প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে ওকে সেফলি বাসায় পৌঁছে দিবি। আর সায়র, তুই ভুলেও অরুকে টাচ করবি না। জ্ঞান ফিরে আমি যদি শুনেছি তুই অরুকে টাচ করেছিস, তাহলে তুই আর এই জীবনে বাচ্চার বাপ হতে পারবি না। সেই ব্যবস্থা আমি নিজ হাতে করব। সায়র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, টাচ করবো না তোর ওরুকে, কিন্তু অ্যাটলিস্ট তোকে তো ধরতে দে, পড়ে যাচ্ছিস তুই। কৃতিক
সে কথা আদৌ শুনেছে কি শুনেনি কে জানে। পাহাড়ে নিরিবিলি পরিবেশ আর নিরিবিলি নেই। সকাল সকালই শান্ত প্রাঞ্জল নিরিবিলি পরিবেশ ধারণ করেছে বিধ্বংসী রূপ। প্রচণ্ড বাতাসের তাণ্ডব আর বৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছে চারিপাশ। সেই সাথে গাছপালা ভেঙে পড়ার মর্মর আওয়াজ তো আছেই। তবে নির্জন পাহাড়ি এলাকা ছড়িয়ে গাড়ি করে শহরের দিকে এগিয়ে আসছে বাতাস বর্ষণ দুটোই উধাও। যদিও পাহাড়ি ঝড়ের তাণ্ডবে চারিদিকে পরিবেশ গুমট হয়ে আছে, সেই সাথে ব্যবসা গরমটাও বেড়েছে আজ অতিরিক্ত। ব্যবসা গরমে অরু হাঁসফাঁস করছে দেখে অর্ণব সহসা বাটন প্রেস করে গাড়ির চিটেন জানলা কাজটা নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে নিদারুণ মেঘে ভেজা বাতাস এসে আছড়ে পড়লো অরুর চোখে মুখে। এবার সত্যি একটু শান্তি লাগছে। ঠান্ডা বাতাসে একটা বড় সড়ো নিঃশ্বাস ছেড়ে অর্ণবকে উদ্দেশ্য করে অরু বলে, ধন্যবাদ। অর্ণব অরুর কথা নিঃশব্দে হাসিচোখ মাথা নাড়ল। অরু পুনরায় শুধল। উনি এখন কেমন আছেন? অর্ণব স্টিয়ারিং এ দক্ষ হাত চালাতে চালাতে বলল, জ্ঞান ফেরেনি এখনো। জ্ঞান ফিরলে সুস্থ হয়ে যাবে। ইটস নট আ বিগ ডিল, দুশ্চিন্তা করো না। অর্ণবের কথায় অরু আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়িয়ে বলল। নিজের প্রতি এত কেয়ারলেস কেন উনি? অরুর আনমনে বলা কথাটা বোধহয় অর্ণব শুনেছে, তাই ও সামনে তাকিয়ে বলল, নিজের প্রতি কেয়ারলেস হতে পারে, তোমার প্রতি নয়। অর্ণবের কথায় অরু সচকিত দৃষ্টি নিক্ষেপ করলো ওর পানে। পরবর্তীতে কথার পাছে কিছু বলতে যাবে তার আগে অর্ণব বলল, এসে গিয়েছি। চলে আসা দরুন। অরুর আর কথা বাড়ানো হলো না, তাই চুপচাপ নেমে গেল গাড়ি থেকে নেমে অর্ণবকে বিদায় জানিয়ে অপটু পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল ভবনের লিফটের দুয়ারে। শরীরের প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা, হাত পাগুলো শক্তিহীন অসাড় হয়ে আছে। সুন্দর লম্বা চুলগুলো জটলা পাখি কোনো মতে পিছে পড়ে আছে। সুন্দর মাখনের মতো মসৃণ মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। চোখ দুটো ঢুকে আছে কোটরের। শরীরে এহেন অবস্থা নিয়ে লিফট থেকে বেরিয়ে এগিয়ে এসে অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে কলিং বেল চাপলো ওরু। তবে কলিং বেল চাপার সঙ্গে সঙ্গে সদর দরজা খুলে বেরিয়ে এলেন একজন মধ্যবয়স্ক মহিলা আর তার পেছন আজমেরি শেখের নতুন অ্যাসিস্ট্যান্ট রাজ। হুট করে নিজের বাসা থেকে অপরিচিত কাউকে বেরোতে দেখে অরু খানিকটা অপ্রস্তুতি হয়ে পড়ল, কারণ ওর মাথা থেকে পা অবধি সকল কিছু এলোমেলো আর অগোছালো। হুট করে কেউ প্রথম দেখে পাগল বলে সম্বোধন করলেও ভুল কিছু মনে হবে না বইকে। অরুকে কিন্তু একটা বিশাল ঝটকা দিয়ে ওর অযাচিত চিন্তা এক বালতি জল ছেলে মহিলাটি অরুর চিবুকে আদরে হাত ছুঁয়ে পড়ল। মার্শাল্লাহ। বয়স্ক মহিলার এহেন কথায় চোয়াল ঝুলে পড়লো অরুর। মনে মনে বলল, আমি কি ঠিক শুনলাম নাকি জ্বরের ঘোরে আস্তাগফিরুল্লাহ কে মাশাআল্লাহ শুনলাম? বয়স্ক মহিলার এহেন কথায় চোয়াল ঝুলে পড়লো অরুর। মনে মনে ভাবলো, অরু যখন বাইরে দাঁড়িয়ে এক মনে হিচিবিচি ভাবছিল, তখনই মহিলা দ্বিতীয়বার মুখ খুলে নিজে নিজে আগ বাড়িয়ে বললেন, আসি তাহলে মা, আগামী রোববার দেখা হবে। মহিলার কথা আগমত বুঝতে না পেরে অগতায় জোরপূর্বক হেসে হাসুচোখ মাথা নাড়লো অরু। অরুর সম্মতি পেয়ে মহিলা চলে গেল। পেছন থেকে রাজ এসে হিসিয়ে বলে উঠল, এ কি অবস্থা তোমার? একটু পরিপাটি হয়ে চলা যায় না? এমনিতে অরুর মানসিক অবস্থা বিধ্বস্ত, তার উপর রাজের এমন অধিকার দেখিয়ে কথা বলা ব্যাপারটা মোটেই সহ্য হলো না অরুর। মাথার মধ্যে অযাচিত রাগটা ফুট করে কুণ্ডলি পাকিয়ে উঠলো কেন যেন। মুহূর্তে মেজে ছাড়লো অরু। রাজের দিকে তাকিয়ে তো খিচে বললাম, আমি কিভাবে চলবো না চলবো সেটা আপনি আমাকে শিখিয়ে দেবেন? কে হই আপনার? দেখুন রাজ, অযথা গায়ে পড়ার স্বভাব আমার একদম পছন্দ নয়। ছেলে মানুষের এত গদগদ ভাব মানায় না। অ্যাটলিস্ট আমার চোখে তো বিশ্রী লাগে। অরুর কাট কথাগুলো বোধহয় রাজের গা থেকে পিছলে চলেই গেল। ও অরুর দিকে তাকে মারাত্মক খেসে পড়লাম। কেমন ছেলে পছন্দ তোমার? আমি কি হতে পারি না তেমনটা? না, পারেন না। তার নখের যোগ্যতাও আপনার নেই। অ্যাটলিস্ট পুরুষ মানুষ হিসেবে তো নেই। অরু ছুরির ফলার মতো ধারালো কথা শেষ হলে রাজ পুনরায় কিছু বলতে যাবে, তার আগেই ভেতর থেকে ছুটে আসে অনু। এগিয়ে আসতে আসতে উদ্বিগ্ন সুরে বলে, কি ব্যাপার? কার সাথে তর্ক করছিস বাইরে দাঁড়িয়ে? মা শুনতে পাচ্ছে তো। অনু চলে আসতে অরু ভেতরে যেতে যেতে রাজকে উদ্দেশ্য করে বলা, রিডিকুলাস। রাগে ফোঁস করতে করতে সদর দরজা ঠেলে অরু ভেতরে
রুমে দু কদম দিয়েছে কি দেয়নি তার আগে গম্ভীর গলা ডেকে উঠলেন আজমেরি শেখ। অরু দাঁড়াও। অরুর ভয়ে তটস্থ হয়ে আছে বহুক্ষণ আগে থেকে, তবে এই মুহূর্তে মেজাজটা বিগড়ে আছে ওর, তাই কোনরূপ হাপিত্তেশ না করে পেছনে ঘুরে মায়ের দিকে চাইলো ও। আজমেরি শেখ মোটা থানের ছাই রঙা শাড়ি আর কালো রঙের চুড়ি হাতা ব্লাউজ পরে আছেন, চোখে তার মোটা ফ্রেমের চশমা, শাড়ির প্রত্যেকটা ভাঁজে অত্যন্ত সুনিপুণভাবে সেট করা, দেখে মনে হচ্ছে যেন কোনো টিভি সেটে সংবাদ পাচিকা। অরুর চোখে অবশ্য এটা নতুন কিছু নয়, আজকাল মা প্রায় এভাবে পরিপাটি হয়ে অফিসে যান, নিজের মরচে পড়া আধিপত্যতে একটুখানি ঝালাই করে দিতে। সাইড ব্যাগটাকে শক্ততে চেপে ধরে মাথা নিচু করে কখন থেকে দাঁড়িয়ে আছে অরু। আজমেরি শেখ ওর আগাগোড়া পড়ো করে স্পষ্ট আওয়াজে শুধলেন, কোন ছেলের সাথে গিয়েছিলে? মায়ের কথা অরুর পিলে চমকে উঠল। নিজের সুপ্ত ভয়টাকে দূরে সরিয়ে মায়ের দিকে চোখ তুলে তাকিয়ে গলা আত্মবিশ্বাস নিয়ে অরু বলল, কি বলছো মা? কোন ছেলের সাথে আবার যাব? আমি কাউকে চিনি নাকি এখানে? আজমেরি শেখ অরুর দিকে নিখুঁত দৃষ্টি নিক্ষেপ করে বলেন, 1 বছর অসুস্থ ছিলাম আমি, মারা যায়নি, তাতেই মিথ্যা কথা শিখে গেলে? অরু না সূচক মাথা নাড়িয়ে বলে উঠছেন, মা বিশ্বাস করো। আজমেরি শেখ ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলেন, রাজ খোঁজ নিয়েছি, তোমাদের ক্লাস থেকে কোনো গ্রুপ ক্যাম্পিনে যায়নি, তাহলে গত 24 ঘন্টা কোথায় ছিলে তুমি? এখানেও রাজ বিরক্ত লাগছে অরুর, তবুও মাথা নিচু করে গলা খাদে নামিয়ে অরু বলল, আসলে মা আমি অন্য গ্রুপ। থাক। আজমেরি শেখ এবারও সহসা থামিয়ে দিলেন অরুকে, অতঃপর বললেন, আমি আর মিথ্যা অজুহাত শুনতে চাইছি না অরু, আর না আমার এসব চেঁচামেচি কৈফত দেওয়া নেওয়া পছন্দ। আমি শুধু সময়ের কাজ সময়ে করতে পছন্দ করি। মায়ের রহস্য ঘেরা কথার আগামাথা কিছু বুঝতে পারছে না অরু, তবে ওর মা যে 100তে 100 পাক্কা খেলাড়ি সেটা অরু ভালো করে জানে। কখন কোন চালে আটকে ফেলবে সেটা অরুর কল্পনাতে থেকে যাবে। এবারও তাই হলো। আজমেরি শেখ হঠাৎ করে অরুর সামনে অনুকে ডেকে পাঠিয়ে বললেন, এখন এই মুহূর্তে অরুর পুরো ঘর তল্লাশি করে ওর কাছ থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে নাও। আর হ্যাঁ, আজ থেকে অরুর সাথে সর্বক্ষণ থাকবে তুমি। আমি যদি ঘুণাক্ষরেও শুনেছি বোনের প্রতি দরদ দেখিয়ে আমাকে বোকা বানাচ্ছ, তাহলে তোমার ব্যবস্থাও আমি করব। নাও সার্চ হার। মায়ের কথায় অরু ফুপিয়ে কেঁদে উঠে আহত সুরে বলল, অনু। মা কি বলছো? একটু সাহস করে মাকে বলল, মা মাত্রই তো এলো, একটু ফ্রেশ হয়ে নি, তারপর না হয়। আজমেরি শেখ থমথমে গলায় বললেন, ফ্রেশ হওয়ার অনেক সময় রয়েছে, আগে ওকে সার্চ করো। মায়ের কঠোর আদেশ অনুর আর কিছু করার ছিল না। অজ্ঞতা অরুর ব্যাগ হাতে আইফোন 15 প্রো ম্যাক্স মোবাইলটা নিয়ে নিল অনু। যদিও মোবাইলটা বন্ধ ছিল, তবুও অনুর এবার ভেতরে ভেতরে সন্দেহের দানা প্রখর হয়, মনে মনে ভাবে, হুট করে এত দামি ফোন কোথায় পেল অরু? তাহলে কি মাই ঠিক? অরু খারাপ কোনো পথে পা বাড়িয়েছে? ফোনটা ছিনিয়ে নিয়ে গেলে অরু ব্যাগটা ফ্লোরে ছুঁড়ে মারে, হননের রুমে চলে যায়। অরু চরম কষ্ট পেয়েছে ভেবে অনু মায়ের দিকে তাকিয়ে অসহায় মুখ করে বলল, মা অরু তো ছোট, ভুল করতেই পারে, তাই বলে এতটা কঠোর হওয়া কি ঠিক হবে? অনুর কথা আজমেরি শেখ বলেন, আপাতত যেটা বলছি সেটা করো, সময় হলে সব কিছু আমি নিজেই আবার আগের মতো করে দেব, কিন্তু এখন নয়। সারাদিন রুমে আটকে মরার মতো পড়ে থাকলেও সন্ধ্যা হতে না হতে অরুর একা থাকার শখ খুঁচিয়ে দিয়ে রুমে প্রবেশ করে অনু। অনুর অবশ্য কিছু করার নেই, মায়ের আদেশ আসতেই হতো। অনু আসতে অরু মুখ ফিরে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। অনুর হাতে খাবারের থালা ও সেটাকে বেডসাইড টেবিলে রেখে দিয়ে নরম গলায় বলল, অরু খাবার এনেছি, খাবি আয়। অরু নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, খিদে নেই, নিয়ে যা। সারাদিন না খেয়ে রুমে আটকে পড়ে আছিস, তাও খিদে নেই? কি হয়েছে বলতো তোর? অনুর কথায় অরু শক্ত গলায় বলল, না নেই। আর কি হয়েছে এই প্রশ্নটা করা বন্ধ করা পা। কি হবে আমার? অনু এবার ছাজিয়ে বলে উঠল, কিছু না হলে মিথ্যে বলে কোথায় গিয়েছিলি? আর অত দামি ফোনই বা কোথায় পেলি? অরু এবার শোয়া থেকে উঠে অনুর মুখোমুখি হয়ে বসে
কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলল। তোর কি মনে হয় আমি খারাপ মেয়ে? অরুর কথার পাশে অনু বলল। এখন আর মনে হওয়া না হওয়া দিয়ে কি যায় আসে, যা করার তা তো মা করে ফেলেছে। অনু একটু কথার আছে অরুর হৃদয় কামড়ে উঠল। ওর পরনে এখনো কৃতিকের কিনে দেওয়া সিল্কের পাজামা সেট, মাথার চুলগুলো এলোমেলোভাবে পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো, বুকের মধ্যে অজানা আতঙ্কের দল হাতুড়ি পেটা করছে খুব, তবু একটা শুষ্ক চোখ গিলে বুকের মাঝে সাহস সঞ্চয় করে অরু শুধল। কি করে চাপা? অনু দীর্ঘশ্বাস ছেড়ে জানায়। আগামী রোববার রাস্তার পরিবার সমেত তোকে দেখতে আসছে। আজকেই তো ওর মা এসে আমাদের মায়ের সাথে কথা বলে গেল। অনুর কথা অরুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দুনিয়া দূরে ওঠার মতো আচমকা ঘুরে উঠল মাথাটা। ওর ভেবেছিল মা ওর জন্য কোনো কঠিন শাস্তির ব্যবস্থা করেছে, হয়তো বা ভার্সিটি যেতে দিবে না কিংবা নজরবন্দি করে রাখবে সারাক্ষণ, তাই বলে এমন কিছু। অরুর কল্পনারও বাইরে ছিল এটা। অরু তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল অবিশ্বাসের সুরে অনুকে শুধল। কি বলছিস আপা এটা? তুই থাকতে আমি কেন? অরুর কথা অনুর মেজাজ চড়ে এলো। ও রুষ্ট কণ্ঠে বলল। আমি থাকতে মানে? তুই প্রত্যয় সাহেবের কথা জানিস না? তাছাড়া রাজ তোকে পছন্দ করেছে, আমাকে নয়। অনুর কথা একটা অসহ্য যন্ত্রণা ছড়িয়ে পড়লো অরুর শরীরে, রন্ধ্রে রন্ধ্রে। আকস্মাৎ ফ্লোরে তপ করে বসে হু হু করে কান্না ভেঙে পড়লো অরু। শরীরে ব্যথা, হৃদয়ের ব্যথা, মস্তিষ্ক ও একরাশ যন্ত্রণার সব কিছু মিলেমিশে অরু এখন এক কোন অবস্থা। এই মুহূর্তে মেঝেতে বসে কাঁদতে কাঁদতে মনে মনে হাজারবার আহাজারি করতে করতে অরু বলল। তোকে আমি কি করে বোঝাই আপা? তোর যেমন প্রত্যয় সাহেব আছে, আমারও তো একজন আছে। সে আমার স্বামী, জায়ান কৃত্তিক চৌধুরী। আমি বিবাহিত। আমার শরীর মন সবকিছু দখলদারি শুধুমাত্র তার। আমি তাকে মেনে নিয়েছি, তার ভালোবাসাকে গ্রহণ করেছি। তাহলে কিভাবে আমি অন্য একজন পুরুষের সামনে গিয়ে আইবুড়ো সেজে বসবো? কি করে? এই কথার একটুখানি আঁচও জায়ান কৃত্তিকের কানে গেলে সবকিছু তছনছ করে ফেলবে সে। সেই সাথে আমাকেও কেটে টুকরো টুকরো করে ফেলবে। আমি এখন কি করব? কিভাবে সবাইকে বলবো যে আমি আমার সৎ ভাই জায়ান কৃত্তিকের বিয়ে করা বউ? অরু সে কখন থেকে মেঝেতে বসে শব্দ করে কাঁদছে দেখে অনু আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বলল। এত কাঁদছিস কেন অরু? দেখতেই তো আসছে বিয়ে তোর হয়ে যাচ্ছে না। ভালোই ভালোই সবটা মিটে গেলে তুইও তো বেঁচে যাবি। মার তোকে সারাক্ষণ নজরদারিতে রাখবেন না। কথাটা শেষ করে কম্পিউটার গায়ে জড়িয়ে শুয়ে পড়ল অনু। অনুর মাত্র বলা কথাটা বারবার মস্তিষ্কে বাড়ি খাচ্ছে অরুর। দেখতেই তো আসছে বিয়ে তো আর হচ্ছে না। বিয়ে শব্দটা অসংখ্যবার প্রতিধ্বনি হয়ে কানে এসে লেগেছে অরুর। ওর তো বিয়ে হয়ে গিয়েছে। সেবার থাইল্যান্ডে বসে ধর্মীয় সামাজিক দুভাবেই বিয়ে হয়েছে জায়ান কৃতিকের সঙ্গে। তাহলে এখন আর নতুন করে কিভাবে বিয়ে হবে? আর তাছাড়া চোখ দুটো বন্ধ করলে স্বামীরূপে ওই সুদর্শন মানবের মুখটা ছাড়া আর কিছুই তো কল্পনায় আসছে না। মনে মনে হাজার কথা ভাবতে ভাবতে অরু চলে গেল টানা বারান্দায়। বাইরে ভারী বর্ষণ হচ্ছে, আকাশ বাতাস ছাপিয়ে মেঘগুলি বৃষ্টি নেমেছে ধরণীতে। বাতাসের তোপে বৃষ্টির ছাট এসে রাখছে অরুর চোখে মুখে, তবুও সেখানে হাঁটু মেরে বসে পড়ল ও উদাসীন বাড়িধারার পানে চেয়ে ভাবতে লাগলো নিজের থেকে বয়সে গুনে গুনে 12 বছরের বড় সুদর্শন পুরুষটির কথা, যে ওর ব্যক্তিগত পুরুষ। কোনো দিন কি অরু কল্পনা করেছিল ওর সাথে এমনটা হবে? আমেরিকাতে কেউ ওর জন্য এভাবে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনবে? এরকম হুচ করে নিজের নামের পাশে মানুষটার টাইটেল এঁটে যাবে? ভবিতব্য এটাই ছিল। অরু মেনে নিয়েছে নিজের ডেস্টিনি। অবশ্য না মেনে কোথায় যাবে? কি নেই জায়ান কৃতিকের? সবচেয়ে যেটা বেশি আছে সেটা অরুর প্রতি এক আকাশসম আসক্তি। মানুষটার পাগলামি, আসক্তি, রাগ, বিরক্তি, একান্ত গোপনীয় চাহিদা, সব কিছু অরুকে ঘিরে। তাহলে অরু কিভাবে কৃতিকের মায়া না পড়ে থাকতো? অরুর কাছে কৃতিকের মায়া জন্মের প্রথম ধাপ ছিল ওদের বিয়ে। হয়তোবা বিয়ের পরই উপরওয়ালার প্রদত্ত এক ধরনের টান তৈরি হয়ে যায় হৃদয়। অরু বারবার মনে হতে থাকে একটা মাত্রাতিরিক্ত একটা
মাত্রাতিরিক্ত সুদর্শন পুরুষ, আধুনিক ভাষায় বলতে গেলে হ্যান্ডসাম, লম্বা চড়া গৌরবর্ণের কথায় কথায় সুকুচকানো লোকটা ও স্বামী। এই কথাটা দিনের আলোর মতো সত্যি। ওরু স্পষ্ট মনে আছে বিয়ের পরে সবার জোড়াজুড়িতে স্বামী রূপী কৃতিকের 2 হাতে চুমু খাওয়ার কথা। তখন তো অরুও হৃদমাঝারে ভীষণ টান অনুভব করেছিল। বিয়ের কথা মাথায় আসতে অরু চলে গেল সেদিনের ভাবনায়, যেদিন নিজে সবটুকু কৃতিকের নামে লিখে দিয়েছি। বিয়ের কথা মাথায় আসতে অরু চলে গেল সেদিনের ভাবনায়, যেদিন নিজের সবটুকু কৃতিকের নামে লিখে দিয়ে এসেছিল ও জয়ান্ট কৃতিক ওয়েটস অরু। ভাবতে ভাবতেই একসাথে হাসি ফুটে অরুর ঠোঁটে। আজকের মতো সেদিন বৃষ্টি ছিল না। এশিয়ান দেশ হওয়াতে আমেরিকার মতো কনকনে শীতও ছিল না ব্যাংকক শহরে, তবে আবহাওয়াটা বেশ গুমোট ছিল। অনুর সাথে রাগ করে অরুর করা চরম বোকামির ফলস্বরূপ ওর উপর বেজায় চটেছিল কৃতিক। চোখে মুখে সে কি রাগ তার, যে রাগের কাছে প্রত্যেকবার হার মেনে যায় ওরও। সেবারও মেনেছিল। সকালবেলা ওকে আটকে রেখে রাখলেও বিকেলে এসে কোনো রূপ কথাবার্তা না বলে টানতে টানতে অরুকে নিয়ে বাইকে বসায় কৃতিক। ওদের পেছনে মুখ কাচুমাচু করে দাঁড়িয়েছিল এলিসা, অর্ণব আর সায়র। অরু কিছু বুঝে উঠতে না পেরে কাঁদতে কাঁদতে এলিসাকে বলল,